গ্রুপ পর্বের লড়াই শেষে বিপিএল এখন গড়িয়েছে কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডে। আগামী 15 ডিসেম্বর হবে শিরোপার লড়াই। থাইল্যান্ডে ওয়ার্ল্ড 2020-র বাছাই পর্বে রানার্স আপ হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সেই সাথে নারী দল আগামী বছর ওয়ার্ল্ড 2020-র মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্পোর্টস লাইনে। সাথে আছি আমি এস এম সুমন। নারীদের ক্রিকেট ও বিপিএল নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস লাইনে। ধন্যবাদ। জানারা, শুরুতে আপনাকে জানতে চাইবো, আসলে আপনারা জাস্ট এক সপ্তাহ আগে খেলে আসলেন নারীদের বাছাই পর্ব যেটাকে বলি ওয়ার্ল্ড টি20। আসলে সেই জার্নিটা কেমন ছিল? রানার্স আপ হয়েছেন আপনারা ফাইনালে। আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পেরে খুবই খুশি সবাই। তবে এই খুশির পরিপূর্ণতা লাভ পেত যদি চ্যাম্পিয়ন হতে পারতাম। যদি চ্যাম্পিয়ন না হওয়ার আসলে মানে আমরা জানি যে শেষ বলে ম্যাচটা শেষ হলো, মানে ডিসাইডেড হয়েছে, আসলে একটু চিত্রটা বলবেন? অনেক দর্শক খেলাটা দেখতে পায়নি, বেশিরভাগ দর্শকই বাংলাদেশের। অ্যাকচুয়ালি যদি পুরো টুর্নামেন্টের কথাই বলি আমি, সেটা সারমর্ম এটা দাঁড়ায় যে আমরা যতই ইমপ্রুভ করছি, ওয়েদার আমাদের এগেনস্টে ছিল, যেটা ওয়েদারের ফেভার পাইনি আমরা, উইকেটের ফেভার পাইনি। জাস্ট লাইক উইকেটটা অনেক ভেজা ছিল। সেমিফাইনাল ম্যাচটা যেটা আমরা খেলেছি, বলটা ডেবে যাচ্ছিল, উইকেটের মধ্যে বল ডেবে যাচ্ছিল, সেইখান থেকে আমরা সার্ভাইভ করে সেমিফাইনাল ম্যাচে 100 রান কভার করেছি, অলমোস্ট 89 কভার করেছি। সো এইখানে আমি বলবো ফাইনাল ম্যাচটা আমরা যখন ব্যাটিং করেছি তখন রোদ ছিল, যখন আমরা ফিল্ডিং করেছি বোলিংটা স্পটে ফেলার জন্য তো বলটা গ্রিপ করতে হবে, সেটা আমরা করতে পারছিলাম না বৃষ্টির জন্য। ঝিরঝিরে বৃষ্টি না, খুব ভালোই জোরে বৃষ্টি পড়ছিল। তার সঙ্গে আমি বলবো যে কিছু কিছু ব্যাপার ছিল যেটা আসলে আউট অফ কন্ট্রোল ছিল, আমরা কন্ট্রোল করতে পারিনি। তারপরে ওভারঅল আমরা হেরেছি, আমাদের ব্যর্থতা। সেই বিষয়গুলো একটু বলবেন, যে ব্যাপারগুলো কন্ট্রোলে ছিল না বা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল? কন্ট্রোলে ছিল না, যেমন ওয়েদার, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, তার মধ্যে আমরা খেলা কন্টিনিউ করেছি। 7 ওভার থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, 14 নম্বর ওভার থেকে বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে, তারপরেও আম্পায়ার খেলা স্টপ করেনি। তারপরে কিছু ব্যাপার ছিল যেটা আমাদের ব্যাটসম্যান হেলমেট খুলে ক্যাপ পরে ব্যাটিং করতে চেয়েছে, শেষের দিকে এসে স্লগ ওভারে আম্পায়ার বলেছে এটা তোমাকে আগে ইনফর্ম করতে হবে, তুমি সাডেনলি চেঞ্জ করতে পারবা না, এটা আইসিসির রুল। তারপর কিছু রুল ছিল যেটা আমি সেমিফাইনালের আগে 3টা ম্যাচে আমি ফ্ল্যাগ পরে সাধারণত বোলিং করি মাথায়, আমাকে স্ট্রিক বলে দেওয়া হয়েছে সেমিফাইনাল থেকে তুমি এটা পড়তে পারবা না, এটা আইসিসির বাইরে, রুলসের বাইরে। সো এটা শুরুর থেকে কেন করা হয়নি আই ডোন্ট নো, আমার অলরেডি এটা নিয়ে কথা হয়েছে। তারপরে কিছু কিছু ব্যাপার ছিল, আমরা প্রচুর গরম ছিল, ভ্যাপসা গরম টাইপের, আমরা পানি খেতে পারি নাই। বলা হয়েছে উইকেট পড়লে পানি খেতে পারবে, তবে একটা ব্যাটসম্যান যদি টানা 20 ওভার ব্যাটিং করে, সাপোজ যেমন লাস্ট ম্যাচে জ্যোতি 19 নম্বর ওভার ব্যাটিং করেছে, 19 নম্বর ওভার পর্যন্ত ওপেনিং নেমে, সে কিন্তু পানি এনাফ পায় নাই। এর জন্য মাসেল ক্রাম হয়েছে, আমাদের অনেক হয়েছে যে আমরা ঠিকমতো এফোর্ট দিতে পারছি না, জোরে যে শটটা আমরা খেলতে পারি, যেটা আমাদের ক্যাপাবল, আমরা খেলতে পারছি না, কারণ আমরা ডিহাইড্রেট। আমরা একটু পানি খেলেই কিন্তু অলরেডি অটোমেটিক সাপোর্ট চলে আসে। সো এরকম ছোট ছোট কিছু ব্যাপার ছিল, যেমন উইকেটের ব্যাপারটা এমন হয়েছে যে সেমিফাইনাল ম্যাচেও আমরা উইকেটটা মোটামুটি ভালো পেলেও, ইভেন উইকেট পেলেও আউটফিল্ড ভালো ছিল না, যেটা আমাদের মোস্ট অফ রানিং করে নিতে হয়েছে, সিঙ্গেল রানগুলা। অনেক বাউন্ডারি, 4-5টা বাউন্ডারি আমরা মিস করেছি। নট অনলি ফাইনাল, শুরুর থেকে আমাদের এমন একটা সেকেন্ড ম্যাচ ছিল যেটা আমরা যে ম্যাচে 100 করেছিলাম, ওখানে 91 সিঙ্গেল নিয়েছি আমরা, আউটফিল্ডের অবস্থা এমনই ছিল। সো ওভারঅল সব কিছু মিলিয়ে সার্ভাইভ করেও আমরা ওই ডিজার্ভ করতাম চ্যাম্পিয়নশিপ। তারপরে কিছু ল্যাকিংস ছিল আমাদের, যার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আপনার ল্যাকিংসগুলো একটু পরে শুনবো, আলোচনা করবো। এর মধ্যে একটু জানতে চাচ্ছি যে এই সমস্যাগুলোর কথা বললেন, যে পানি খেতে পারবেন না বা বোলারদের যে ফ্ল্যাগ ইউজ করে, এই বিষয়গুলোকে আপনারা বিসিবিকে ইনফর্ম করেছিলেন? ওখানে আইসিসির সাথে বিসিবি কোনো কথা বলেছিল বা আপনারা বিসিবিকে জানিয়েছিলেন কিনা বিষয়গুলো? সাডেনলি বিসিবিকে জানানোর মতো ব্যাপার ছিল না, যেহেতু ওখানে আমাদের মিটিং হয় টুর্নামেন্ট শুরুর আগে, যে মিটিংটা ছিল প্রেস কনফারেন্স, সব ক্যাপ্টেন এবং ম্যানেজার মিটিং যেটা থাকে, ওখানে ওরা ইনফর্ম করেছিল 1 কালার ইউজ করতে পারবো, সেটা হতে পারে আপনি হেডে যা ইউজ করেন, হেড স্কার্ফ সামথিং, আপনি ইনার ইউজ করতে পারেন, সব 1 কালারই থাকবে। এবং কিছু আউট ছিল যেটা আপনার
যে আউটটা থাকে বোলার বোলিং ডেলিভারি দেওয়ার আগে আপনি উইকেটে লাগাতে পারবেন যদি ব্যাটসম্যান বেরিয়ে যায় রান আউটের ক্ষেত্রে, এবং সেটা যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আম্পায়ার নো কল করবে। এরকম একটা মিস্টেক ছিল লাস্ট বলে। সো আমাদেরকে এটা ইনফর্ম করার পরও আমরা তাদেরকে ইনফর্ম করে নিয়েছিলাম যে আমরা সবুজ ইনার ইউজ করছি, বা আমাদের কিছু ফিল্ডার আছে যারা হোয়াইট এলবো গার্ড ইউজ করে, তারা আমরা বলেছিলাম বোলিংয়ের সময় তারা খুলে নেবে, আম্পায়ার অ্যালাউ করেছে। বাট অ্যাট দ্য মোমেন্ট তারা প্রথম 3টা ম্যাচ আমাকে না করেনি, তারা এই রুলসের আন্ডারে নিয়ে আসে নাই। সেমিফাইনালে তারা সাডেনলি প্রেশার ক্রিয়েট, এটা জাস্ট হয়তো হতে পারে রুলস, আমরা অবশ্যই রুলস ওবে করব, মানতে বাধ্য আমরা, কিন্তু আমি বুঝতে পারলাম না। এনিওয়ে এটা পার্ট অফ আমাদের ম্যানেজার ইনফর্ম করেছিল, যেহেতু ম্যানেজার দায়িত্বে ছিলেন, ম্যাচ রেফারিকে ইনফর্ম করার পরও তারা বলেছে এটা স্ট্রিক্ট রুলস, এটা মেনে নিতে হবে। কিন্তু পানি খাওয়ার বিষয়টা কি আসলে এটা কোন নিয়ম? এটা আমি কখনো দেখিনি, বা অনেক ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কভার করেছি বা দেখেছি যতদূর মনে পড়ে। এটা নিয়ে ম্যানেজার ওখানে কিন্তু বাংলাদেশের একজন ফর্মার ক্রিকেটার বা ক্যাপ্টেন আইসিসির এখন দায়িত্বে আছেন, ক্রিকেট ডেভেলপমেন্টের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল, আপনারা ব্যাংককে ছিলেন উনি যতদূর আমরা জানি। তার সাথে কি আমাদের ম্যানেজার বা আপনাদের টিমের ম্যানেজার যিনি ছিলেন উনি কোনো কথা এই বিষয়গুলো কথা বলেছেন কিনা? হ্যাঁ, ফার্স্ট ম্যাচে যখন আমরা সাফার করেছি তারপর থেকে ম্যানেজার অনেক আলোচনা করেছেন, নট অনলি বুলবুল স্যারের সঙ্গে, ম্যাচ রেফারি যিনি ছিলেন, এবং যে প্রত্যেক ম্যাচে যে থার্ড আম্পায়ার ছিল, টচের আগে যে কথাগুলো হয় বাইন্ডিংস নিয়ে, রুলস নিয়ে। সো ম্যানেজার এনাফ ইনফর্ম করেছে, তারপরও তার স্ট্রিক্টলি বলেছে তোমরা আগের ওভার 5 নম্বর ওভার পর্যন্ত ব্যাটসম্যান পানি খেতে পারবে না, 5 নম্বর পরের থেকে যে ব্যাটসম্যানটা লং ইনিংস খেলবে সে পানি চাইতে পারে, তবে 1 ওভার আগে ইনফর্ম করতে হবে। আমরা এই রুলসই মেনটেন করেছি এবং আমরা বলেছি, তারপরও আমরা এনাফ পানি পাই নাই, যার জন্য অনেক মেয়ে মাসেল ক্রাম করেছে। রানিংয়ে আমরা 3 রানের জায়গায় 2 রান নিয়েছি, 2 রানের জায়গায় 1 রান নিয়েছি, কষ্ট হয়ে যাচ্ছে, পারছি না। কারণ আমরা বাংলাদেশিরা যেমন আয়ারল্যান্ড ক্রিকেট টিম যেরকম স্ট্রং, তারা বাই বন্ড ছোটোবেলা থেকে যেভাবে বাই মেকানিজম স্ট্রং হয়ে থাকে, আমরা সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের ফিটনেস করে বাড়াতে হয়, আমাদের স্কিল ডেভেলপ করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে। তারা যেভাবে স্ট্রেংথ ডেভেলপ করে ছোট থেকেই, আমরা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো এই ব্যাপারগুলো আমাদেরকে ওখানে আমরা সাফার করেছি, তারপর আমরা সার্ভাইভ করে এসেছি। আর ল্যাকিংসের কথা একটু আসি, যে আপনাদের ব্যাটিং লাইনটা আমরা দেখেছি বরাবরই বোলিং সেটটা খুব ভালো হয়, কিন্তু জাস্ট বোলিংয়ের বিপরীতটা যদি আসি ব্যাটিং সাইডে, এটা কি আমাদের জন্য একটা অ্যালার্মিং না আমাদের সামনে বছর মূল বিশ্বকাপের আগে? রাইট, ব্যাটিং সাইডে আমি ব্যাটিং সাইডটার কথা এটা ইনক্লুড করতে চাই। একটা সময় ছিল আমাদের যে যখন কিনা 3-4টা ব্যাটসম্যান ছিল আমাদের মাত্র, হয়তো সালমা আপু বা রুমানা যেদিন ক্লিক করতো ওদিন ছাড়া রান আমরা করতে পারতাম না, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো এখন আমাদের এমন ওমেন্স টিমের এমন এসে দাঁড়িয়েছে আপ টু 11 পর্যন্ত আমরা ব্যাটিং করতে পারি। আপনারা জানেন আমাদের মোস্ট অফ ম্যাচেই 3-4টা টপ অর্ডার ফলিং ডাউন করেছিল, তো তারপরও আমরা ট্যালেন্ডার বা মিডিল অর্ডার গিয়ে আমরা কিছুটা রান স্কোর আমরা আমাদের রিচ করতে পেরেছি টার্গেটটা। তো এখন ব্যাটিং আমরা যতই ইমপ্রুভ করছি তারপর আমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছে, যেমন স্কিল স্ট্রেংথের দিকটা বলবো আমরা হ্যাঁ 6 মারা ডেভেলপ করেছি, আমাদের মোস্ট অফ প্লেয়ারই এখন প্রায় 8-9 জন প্লেয়ার 6 মারতে পারে, যেটা আমরা জিম্বাবুয়ের সঙ্গে মেরেছি বা ছেলেদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে কক্সবাজারে মেরেছি। এটার জন্য অবশ্যই বিসিবিকে থ্যাঙ্কস জানাই যে কক্সবাজারে আমরা লং টাইম প্র্যাকটিস করার ফ্যাসিলিটিস পেয়েছিলাম বড় ফিল্ডে। তো এটার জন্য আমাদের স্ট্রেংথ কতটুকু, আমরা কতটুকু অ্যাবিলিটি নিয়ে 6 মারতে পারি, এটা আমরা ওখানে দেখিয়েছি। তারপরেও কিছু ঘাটতি থেকে যায়, যেমন আমরা ব্যাংককে গিয়ে আমরা 6 মারা বা লফট খেলা, যেমন লাস্ট ম্যাচে আমাদের 7 উইকেট হাতে থাকা সত্ত্বেও আমরা লফট তেমন খেলতে পারিনি। সেটা হতে পারে আমাদের স্ট্রেংথের ঘাটতি, হতে পারে আমরা এনাফ পানি খেতে পারি না, আমাদের ডিহাইড্রেশন ছিল। সো সব কিছু মিলিয়ে আমি বলবো আমাদেরই ব্যর্থতা, আমাদের স্ট্রেংথটা ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে ফিটনেস ডেভেলপ করতে হবে। যদি আমাদের আরও বেশি ফিটনেস থাকতো, পানি না খাওয়া সত্ত্বেও আমরা হয়তো রানগুলো নিতে পারতাম। এটা আমাদের কথা আরও শুনবো একটা বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিচে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি খুব শিগগিরই।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম স্পোর্টস লাইনে। সঙ্গে আছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। জাহানারা, আমরা কথা বলছিলাম যে আপনাদের অনেকগুলো ল্যাকিংস নিয়ে। একটু আগে বলছিলেন আপনি বিরতিতে যাওয়ার আগে যে লফটেড শট খেলতে পারেন না আপনাদের ক্রিকেটাররা, বা ব্যাটিংয়ে ছক্কা মারাটা আসলে খুব প্রয়োজনীয়, কারণ সামনের বছর যেহেতু ওয়ার্ল্ড 20 ইন্ডিয়ার যে বড় মাঠগুলিতে হবে খেলা, সেটার আসলে আপনাদের এখন টার্গেটটা কি পুষিয়ে নেওয়ার জন্য? ওয়েল, আমি আগেও বলেছি যে আমাদের 14 জন প্লেয়ারের মধ্যে আমরা ম্যাক্সিমাম 8 থেকে 9 জন বা 10 জন প্লেয়ার 6 মারতে পারি, সে অ্যাবিলিটি আমরা অর্জন করেছি। তারপর ওটা ইউটিলাইজ করার জন্য আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার। এখনও পর্যন্ত আমাদের হয়তো আমরা প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্র্যাকটিস করলে হয়তো আমরা ইমপ্রুভ করতে পারবো। এবং ওমেন্সদের যেটা 60 ইয়ার্ড, আমরা ওই বাউন্ডারি পার করার মতো অ্যাবিলিটি আমাদের আছে। সো আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ রিচ করতে পারবো। যে প্র্যাকটিসটা বলছিলেন যে কক্সবাজারে এবারের মানে ট্রেনিং ক্যাম্পটা আপনাদেরকে সুফল দিয়েছে, সামনের বছর ভারতে খেলা হবে, সেক্ষেত্রে আপনাদের চাওয়া কি, মানে দেশের ভিতরেই কোথাও অন্য একটু ডিফারেন্ট, ঢাকার বাইরে কোথাও ডিফারেন্ট কন্ডিশনে প্র্যাকটিসটা, নাকি দেশের বাইরে কোথাও একটা ম্যাচ খেলে আসতে চান? প্র্যাকটিসের বিকল্প যেহেতু কিছুই নেই, আমরা শুধুমাত্র ম্যাচ খেলে তো হবে না, ম্যাচের আগে প্র্যাকটিসও দরকার আমাদের। তো আমরা যে প্র্যাকটিস ফ্যাসিলিটিসটা পেয়েছিলাম কক্সবাজারে বড় মাঠে, আমি আশা করি আমরা পাবো ওয়ার্ল্ড কাপের আগে। এবং আমাদের হেড কোচের চাওয়া সহ আমাদের সবারই একই কথা, আমরা টুর্নামেন্ট খেলার আগে, ওয়ার্ল্ড কাপ খেলার আগে যদি দুইটা দেশের সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল টাইপের টুর্নামেন্ট খেলতে পারি, T20, তবে তখন আমাদের স্কিল আরও ইমপ্রুভ হবে। আপনারা কি জানতে পেরেছেন আপনাদের অপোনেন্ট কারা? হ্যাঁ, একটু বলবেন তাদের সম্পর্কে, তাদের সাথে আপনাদের মানে কোন জায়গাটা পার্থক্য করে দিতে পারে, বা তারা কোথায় এগিয়ে আমরা কোথায় পিছিয়ে? আমাদের এগেনস্টে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ইন্ডিয়া এবং আমরা, এক গ্রুপে 5টা দল। তো অলমোস্ট সবার সঙ্গে আমরা খেলেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলেছি, আর ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ আমরা অলরেডি খেলে ফেলেছি। তবে ওরা অনেক এগিয়ে আমাদের থেকে, শুধু ফিটনেস নয়, ওরা স্কিলে, বোলিং, ব্যাটিংয়ে সব দিক থেকে এগিয়ে। ওদের সঙ্গে আমাদের একই লেভেলে আসতে হলে আমাদের ব্যাটিং এবং ফিটনেস তো বেশি ইমপ্রুভ করতেই হবে, তার সঙ্গে বোলিং সাইডটা আমাদের আরও ইমপ্রুভ করতে হবে। ফাইনাল ম্যাচের কথাই ধরুন, আমাদের লাস্ট ফাইনাল ম্যাচ, আমরা ফিল্ডিং এবং বোলিংয়ে অনেক স্ট্রং থাকা সত্ত্বেও একটা জায়গায় যে ক্রুশাল মোমেন্টে আমরা আটকে গিয়েছিলাম, লাইক একটা ইজি ক্যাচ আমরা মিস করেছি। ওই ক্যাচটা নিতে পারলে হয়তো আমরা ডিএলে এগিয়ে থাকতাম, তার সঙ্গে আমাদের একটা ভালো ব্যাটসম্যান আউট হয়ে যেত। তার সঙ্গে আমরা 2-3টা স্টাম্পিং মিস করেছি, ইজি স্টাম্পিং, যেটা আমাদের অনেক বেশি, আমরা রিচ করতে পারতাম হয়তো টার্গেটের আগেই ফাইনাল। তো সব কিছু মিলিয়ে আমাদের ফিল্ডিং, বোলিংও ইমপ্রুভ করতে হবে। প্রেশার টাইমে কি করে এগুলাকে ইমপ্রুভ করা যায়, এই প্র্যাকটিস করতে হবে। আশা করি আমরা ভালো করতে পারবো। জানারা, একটু আমাদের দেশীয় ক্রিকেটে আসি। একটি খুব জমজমাট টুর্নামেন্ট হচ্ছে, আপনারা যদিও বাইরে ছিলেন অনেক দিনই টুর্নামেন্ট চলাকালীন, ঢাকাতে কিন্তু বাংলাদেশে এখন ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের মেলা বলতে পারেন। সাঙ্গাকারা, গেইল, আফ্রিদি, বড় বড় প্লেয়াররা খেলছেন, আমের নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছেন। তো এই জিনিসগুলো আমাদের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, বা ক্রিকেটের প্রতি আরও তরুণ তরুণীদেরকে আগ্রহী করতে কতটুকু ভূমিকা রাখবে, আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট বিপিএল, এবং বিপিএল খেলা মানেই অসংখ্য দর্শক, অসংখ্য সাপোর্টার্স, সব কিছু মিলিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য বিপিএলের মতো এরকম টুর্নামেন্ট আসলেই বাংলাদেশে দরকার। এবং এটাকে ইনক্রিজ করার জন্য আমি মনে করি যে হয়তো ছেলেদের পাশাপাশি যদি মেয়েদেরও এমন কোনো টুর্নামেন্ট থাকতো, তাহলে মেয়েদের যে পপুলারিটি, যে কাভারেজগুলা এবার অনেক মিডিয়া থেকে আমরা পেয়েছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে অনেক কাভারেজ পেয়েছি। এখন ওমেন্স ক্রিকেট নিয়ে বাংলাদেশের প্রায় 4 ভাগের 2 ভাগ মানুষ জানে, যেটা আগে 1 ভাগও জানতো না। তো এরকম যদি বয়েজ ক্রিকেটের মতো ওমেন্স ক্রিকেটের কোনো টুর্নামেন্টের ব্যবস্থা থাকতো, হয়তো ওমেন্স ক্রিকেট আরও এগিয়ে যেত। আপনি ক্যাপ্টেন হিসেবে কি আপনার কোনো চাওয়া আছে বোর্ডের কাছে, যে আপনি কখনো চেয়েছেন যে, বা আপনাদের একটা ক্রিকেট হয়, আপনাদের একটা প্রিমিয়ার লিগ হয় আমরা যতদূর জানি বা দেখেছি, তো এরকম আদলে একটা টুর্নামেন্ট চেয়ে, বা আপনাদের সামনে বিশ্বকাপ খেলার আগে এরকম একটা টুর্নামেন্ট যদি হয়, মানে যেই দলগুলো আছে তাদের নিয়ে যদি একটা করা হয়, তাহলে কি আপনাদের জন্য প্রস্তুতিটা একটু ভালো মজবুত হবে কিনা? অ্যাকচুয়ালি যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে বিপিএল না, আফটার ওয়ার্ল্ড কাপ যে কোনো টুর্নামেন্ট হতে পারে, ঘরোয়া লিগ, বিপিএল, যে কোনো কিছুই। তবে আমি মনে করি ওয়ার্ল্ড কাপের আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলাটা খুবই জরুরি। তাহলে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা কিভাবে হ্যান্ডেল করতে হয় এভাবে শিখতে পারবো।
তো ওয়ার্ল্ড কাপের আগে ইন্টারন্যাশনাল ম্যাচই আমাদের জন্য খুব জরুরি। আপনাদের আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের দিকে আসি, আপনারা নারীরা দেখেন ওদের খেলা নিশ্চয়ই, গেইল, আফ্রিদি, এদের কার খেলা আসলে আপনাদেরকে মানে বেশি উৎসাহিত করে? আন্তর্জাতিক বড় অন্য দলগুলোর কথা বলছি, আমাদের প্লেয়ারদের ছাড়া। আমাদের প্লেয়ারদের খেলা তো অবশ্যই দেখেন, মাঠে বসে দেখেছেন, বাইরে দেখেছেন, তো কার খেলা আসলে ভালো লাগে আপনার কাছে যদি জানতে চাই? আপনি ক্যাপ্টেন ন্যাশনাল টিমের। বর্তমানে যে বিপিএলে যে তারকাগুলো এসছেন তার মধ্যে আমি সাঙ্গাকারাকে এগিয়ে রাখবো। প্রত্যেক ম্যাচে সে কন্ট্রিবিউট করছে এবং খুব ভালোভাবে, যখন যেভাবে যা দরকার উনি করছেন। আফ্রিদি ডেফিনেটলি ভালো করছেন। গেল আমি শুনেছি একটা অ্যাকচুয়ালি ম্যাচে খুব ভালো করেছে, তারপরে আর কন্ট্রিবিউট করতে পারে নাই। 8 রান করেছে খুব সম্ভবত। একটি ম্যাচে খুব ভালো করেছে 92 রান। হ্যাঁ, প্রথম ম্যাচটা, থার্ড ম্যাচ। এনিওয়ে অ্যাকচুয়ালি আমরা যেহেতু বাইরে খেলতে গিয়েছিলাম, বিপিএল সম্পর্কে অনেক ধারণা কম আছে, খেলা দেখতে পারিনি, আপডেট নিতে পারি নাই। আমাদের খেলা নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম। সো সব কিছু মিলিয়ে সাঙ্গাকারা খুব বেস্ট পারফর্ম করছে এবং গেইল এন্টারটেইনার আমি বলবো। ও খেলা মানেই প্রত্যেকটা সাপোর্টারের আনন্দ দেওয়া, সাপোর্টারকে। সো সব কিছু মিলিয়ে যে তারকাগুলো আসে, আমি আমার মনের কথা বলবো, যারা বাইরে থেকে হায়ারে খেলতে আসে তারা যদি রান করতে না পারে আমার খুব কষ্ট লাগে। তো আমি চাইবো যে প্রত্যেক তারকা প্রত্যেক টিমের জন্য রান করুক এবং আমাদেরকে এন্টারটেইন করুক। এন্টারটেইনের কথা ধরে আপনাদের কথা আসে যে আসলে আপনারা বোর্ড থেকে যে আপনি বলছিলেন যে অনেক পাচ্ছেন, বা আরও কোনো চাহিদা আছে কি আপনাদের, যে ফ্যাসিলিটিসগুলো ফিল্ডিং কোচ বা অন্য অন্য কোচ সাইড থেকে কি বোলিং কোচ আপনাদের একটু ঘষা মজা করার জন্য বাইরে থেকে বিদেশি কোচ দরকার কিনা, তাহলে আপনাদের সাইডটা স্ট্রং হয়, এরকম কিছু আপনার কোনো চাওয়া আছে কি? ওয়েল, এই দিক থেকে আমরা ফুল টিমই এই কোচিং স্টাফ নিয়ে হ্যাপি, যে কোচিং স্টাফগুলো আমাদের আছে এবং ইভেন আমাদের যে হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ট্রেনার, তারা আনবিলিভেবল হার্ডওয়ার্ক করছে আমাদের সঙ্গে। ক্যাম্পের বাইরেও আমাদের নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে। আমাদের অনেক জায়গায় ইমপ্রুভও হয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই, যেমন জ্যোতির কথাই যদি ধরি, কিপিংয়ে অনেক ইমপ্রুভ করেছে। তার সঙ্গে হুট করে তাকে ওপেনিং নামানো হয়েছিল ফাইনাল ম্যাচে উইদাউট প্রিপারেশন। হয়তো ম্যাচের আগের দিন তাকে একটু জাস্ট নতুন বলে নকিং করানো হয়েছিল। সে কিন্তু কন্ট্রিবিউট করে এসছে। 19 নম্বর ওভার পর্যন্ত সে ব্যাটিংয়ে ক্রিজে ছিল এবং কিছু রানও দিয়েছে টিমকে। সো এটা শুধুমাত্র এক্সট্রা প্র্যাকটিস এবং ক্যাম্পে ভালো হার্ডওয়ার্কেরই ফলাফল। আমি হ্যাপি কোচিং স্টাফ নিয়ে। তবে আমি শুধুমাত্র এটুকুই বলবো, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইনের আগে যে ফ্যাসিলিটিসটা পেয়েছি, আমি আশা করব বোর্ড আমাদেরকে দিবে এবং এই প্র্যাকটিস পেলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নারী ক্রিকেট দলের প্রতি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করি আপনারা মূল বিশ্বকাপে সফল হবেন। আপনাকেও ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্পে গল্পে শেষ হয়ে এলো সময়। বিপিএল ও খেলার অন্যান্য সব খবর জানতে চোখ রাখুন বৈশাখীর পর্দায়। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আমি ইসলাম সুমন। ভালো থাকুন, সুস্থ থাকুন।